অফিসে বসে কাজ করছি, কাজের চাপ অনেক। হঠাৎ হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 9টা বেজে গেছে। আমি উঠলাম, আর একটু এগিয়ে গিয়ে দেখি অফিসের পিয়ন চাচা ছাড়া অন্য কেউ নেই। আমি পিয়ন চাচাকে বলে বের হলাম, আর বাইক নিয়ে বাসায় যেতে লাগলাম। এবার যেতে যেতে পরিচয়টা দিই, আমি অভি চৌধুরী। ছোট একটা কোম্পানি আছে নিজের, বাকিটা গল্পে জানতে পারবেন। রাস্তায় যেতে যেতে হঠাৎ পাশে তাকিয়ে দেখি একটা মেয়ে বাইক থামাতে বলছে। আমি বাইকটা থামালাম, দেখি হাতে কয়েকটি গোলাপ ফুল। মেয়েটি অনেক আগ্রহ নিয়ে আমাকে বলল, ভাইয়া একটা ফুল নিন না, সারাদিন কিছু খাইনি, ভাবিকে নিয়ে দেবেন, ভাবি খুব খুশি হবে। সরি, আমি এখনো বিয়ে করিনি। আর নাম কি আপনার? এত রাতে ফুল বিক্রি করছো কেন? ভয় লাগে না আপনার? ও আচ্ছা, সরি ভাইয়া, আমি বুঝতে পারিনি। জি, আমি নুসরত জাহান হিয়া। আসলে ভাইয়া গরিব ঘরে জন্ম তো তাই। চাকরি করতে পারো, এই বয়সে রাস্তায় ফুল বিক্রি করছো? যদি কিছু হয়ে যায় সবাই কি ভালো? ভাইয়া এবার ইন্টার প্রথম বর্ষে পড়ি এই কলেজে, রাতের আঁধারে ফুল বিক্রি করি, এছাড়া আমার কিছু করার নাই। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে কিছুক্ষণ কথা বলা যাবে? যদি তোমার কোনো সমস্যা না থাকে। সরি ভাইয়া, আমাকে ফুল বিক্রি করতে হবে। ঘরে মা অসুস্থ, ঔষধ নিয়ে যেতে হবে মায়ের জন্য, ছোট বোনের জন্য কিছু নিতে হবে। আচ্ছা, আমাকে সবগুলো ফুল দাও, আমি সবগুলোই কিনবো। আর তোমার বাবা নেই? হিয়া মেয়েটা এই কথা শুনেই কান্না করতে লাগলো। মেয়েটা বোরকা পরেছে, হিজাব আছে, তবুও কান্নার আওয়াজটা শুনতে পারলাম। নীরবে কান্না করছে। অভি তাকিয়ে রইল, আর তখন মেয়েটা বলল, আসলে ভাইয়া, আমার বাবা আমাদের ছেড়ে অন্য কাউকে বিয়ে করে বিদেশে চলে গেছে। ও আচ্ছা, আগে আমাকে ফুলগুলো দাও। আর এই নাও 1000 টাকা, তোমার মায়ের জন্য ওষুধ নিয়ে যেও। সরি ভাইয়া, আমি সবটা নিতে পারবো না। আমার সবগুলো ফুলের দাম মাত্র 300 টাকা, আমার কাছে ভাঙতি নেই। আরে এটা আমি খুশি হয়ে দিয়েছি, রেখে দাও, কাজে দেবে তোমার। সরি ভাইয়া, আমার কারো দয়া লাগবে না, আপনি ভাঙতি দেন। আমার কাছে ভাঙতি নেই, রেখে দাও, কালকে না হয় ফুল দিও আবার। আচ্ছা ঠিক আছে ভাই, আমি কালকে ফুল নিয়ে থাকবো, আপনি এসে নিয়েন। অভি ফুলগুলো নিয়ে বাইক নিয়ে চলে আসতে লাগলো, আর মেয়েটার দিকে তাকালো। দেখে বুঝতে পারলো মেয়েটা স্বস্তির নিঃশ্বাস ফেললো হয়তো। এখন সব কিছু নিয়ে কিনে নিয়ে যাবে। অভি মেয়েটার কথা ভাবতে ভাবতে বাসায় চলে গেল। বাসায় এসে ফ্রেশ হয়ে নিল আর খাবার টেবিলে গেল। তখন অভির মা বলল, কিরে অভি, আজকে দেরি হলো যে? কতক্ষণ ধরে অপেক্ষা করছি তোর জন্য। আমারও তো বয়স হয়েছে নাকি? আসলে আম্মা, অফিসে অনেক কাজ, তাই আসতে দেরি হয়েছে। আর কাজের লোক তো আছে, তুমি ঘুমিয়ে যেতে। কাজের লোক দ্বারা কি সব কিছু হয়? আমি কি বলতে চাচ্ছি তুই ভালো করে বুঝতে পারছিস? মা, এসব চিন্তা বাদ দাও, আমি নতুন করে কাউকে জীবনে আনতে চাই না। তুমি সব কিছু জানো, তবু কেন এসব বলছো? শোন অভি, এভাবে জীবন চলতে পারে না। আর একটা তোর অ্যাক্সিডেন্ট ভেবে ভুলে যা, নতুন করে জীবন শুরু কর। মা, খাবার দাও, আর তুমি খাবার খাও। আর আপু কবে আসবে? সে কি আজকে কল দিয়েছিল? মিম তো আজকে কল দেয়নি। আকরাম ফোন দিয়েছিল, বলেছে কালকে নিয়ে আসবে মিমকে। ও আচ্ছা, আসলে কয়দিন থাকতে বলবা। আমি তো অফিসে থাকবো, তাই আপুর সাথে বেশি কথা হবে না। আর দুলাভাই আসলে অফিসে যেতে বলবে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে নে, আর রুমে গিয়ে বেশি রাত জাগবি না, পুরনো অভ্যাস বাদ দিবি। তারপর খাবার খেয়ে নিল অভি। খাবার খেয়ে রুমে আসলো। রুমে এসে শুয়ে শুয়ে ফোন টিপতে লাগলো। কিছুক্ষণ ফোন টিপে ঘুমিয়ে গেল। সকালবেলা ঘুম ভাঙলো মায়ের ডাক শুনে। ওবে ওঠ, সকাল 9টা বেজে গেছে, অফিসে যাবি না আজকে? হ্যাঁ মা, যাব। তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। এই বলে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে রেডি হলো অফিসের জন্য, আর বের হয়ে খাবার টেবিলে আসলো। আর অভির মা খাবার দিল। হঠাৎ অভির মা বলে উঠল, কালকের ফুলগুলো খুবই ভালো ছিল, তোর বারান্দায় সাজিয়ে রেখেছি। তোমার রুমে নিয়ে রাখো, আমার এসব লাগবে না। আর বাবার ওষুধ লাগলে রহিম চাচাকে নিয়ে আনিয়ে নিও। ঔষধ লাগবে না, দুপুরের জন্য খাবারটা নিয়ে যা, কত বাহিরের খাবার খাবি? আরে মা, এসব পারবো না, এসব আলাদা ঝামেলা লাগে, তুমি খেয়ে নিও সময় করে। এরপর খাবার শেষ করে অফিসে চলে গেল।
অফিসে এসে নিজের কাজ করতে লাগলো। হঠাৎ কেউ একজন দরজার কাছ থেকে বলে উঠল, আসতে পারি? অভি ভ্রু কুঁচকে তাকালো আর তাকিয়ে যাকে দেখলো দেখে থমকে গেল আর ভাবছে, এত বছর পর আবার কি মনে করে? নতুন কোনো মতলব নিয়ে আসেননি তো? স্যার, আমি আপনার পিএ, নতুন জয়েন করেছি। এই যে আমার ফাইল। ফাইলটা দিন। আর আপনাকে কি সিলেক্ট করা হয়েছিল? জি স্যার, আমি তিশা। কেমন আছো তুমি? এখনো ক্ষমা করতে পারোনি? এসবের মানে কি মিস তিশা? আমি আপনার স্যার, আপনি শুধুমাত্র আমার পিএ। সরি স্যার, আমি বুঝতে পারিনি। এই বলে তিশা অভির সামনে চেয়ারে বসলো। অভি ফাইল দেখছে আর আর চোখে তিশার দিকে দেখছে। অভি দেখলো তিশার চোখের কোণে পানি, চোখের কাজল লেপটে গেছে। অভি ফাইলটা দেখে দিয়ে দিল আর বলল, এখন থেকে মন দিয়ে কাজ করবেন আর বেইমানি করবেন না। তিশা বেইমান কথাটা শুনে আঁতকে উঠল আর মাথা দিয়ে হ্যাঁ সূচক দিল আর ফাইল নিয়ে গেল। তিশার কেবিন অভির কেবিন থেকে দেখা যায়। অভির নিজের মতো করে কাজ করতে লাগলো। এভাবে কখন যে লাঞ্চের সময় হয়ে গেল বুঝতেই পারেনি। লাঞ্চের সময় উঠতে যাবে তখনই তিশা হাতে টিফিন বক্স নিয়ে হাজির আর এসে অভিকে বলল, এখন তো ফ্রি টাইম, চলো না আজকে একসাথে খাবার খাই। তোমার প্রিয় পায়েস নিয়ে এসেছি, যেটা তুমি সব সময় পছন্দ করতে। সরি, অতীত আমি ভুলে গেছি। প্লিজ এইসব কথা নিয়ে না বললেই খুশি হব। আর এটা অফিস, মাথায় রাখবেন। আগে তো এমন ছিলে না তুমি, এখন এত পরিবর্তন হলে কি করে? আগে তো আমাকে ছাড়া কিছুই বুঝতে না। আগের রবি খারাপ ছিল, এখন ভালো হয়েছে। আর বড় কথা হচ্ছে এইসব প্রশ্ন না করলেই খুশি হব। অভি এই বলে ক্যান্টিনে চলে গেল আর এসে এক পাশে বসে খাবার খেতে লাগলো। তখনই দেখে তিশাও এদিকে আসছে। অভি দেখেও না দেখার ভান করলো। তিশা এসে অভির সামনে বসে খাবার খেতে লাগলো। অভি কোনো কিছু বলল না। অভি নিজের মতোই খেয়ে যাচ্ছে। তিশা খাচ্ছে আর অভিকে দেখছে। অভি খাবার খাওয়া শেষ করে কেবিনে এসে নিজের কাজ করতে লাগলো। আর একটু পরে তিশা একটা কফি নিয়ে আসলো আর বলল, স্যার, আপনার জন্য কফি নিয়ে আসলাম, খেয়ে নিন, ভালো লাগবে আপনার। সরি, আমি কফি খাই না। কফি আনার জন্য ধন্যবাদ আপনাকে। তিশা অভির কথাটা শুনে মন খারাপ করলো। মুখটা কালো হয়ে গেল আর কিছু না বলে চলে গেল। অভিও তার কাজ করতে লাগলো। হঠাৎ করে অভির চোখ গেল তিশার কেবিনের দিকে। দেখে তিশা অভির দিকে তাকিয়ে আছে। অভি তাকাতেই চোখ নামিয়ে ফেললো আর নিজের কাজ করতে লাগলো। অভি ভাবলো, তিশা কি আবার ফিরে আসতে চাচ্ছে? কিন্তু কেন? আমি তো এখন তাকে ভালোবাসি না। ওর জন্য আমার মনে কোনো ফিলিংস নেই। যা আছে শুধু ঘৃণা। একদিন বলেছিলাম, সেদিন শোনেনি। কিন্তু আজ কেন? অভি আর কিছু না ভেবে নিজের কাজ করতে লাগলো। এইভাবে কখন যে অফিস টাইম শেষ হয়ে গেল বুঝতেই পারলো না। অভি সবার শেষে বের হলো। প্রায় সন্ধ্যা হয়ে গেছে। অভি বাইক নিয়ে এসে দেখে তিশা এখনো দাঁড়িয়ে আছে। তিশা অভিকে দেখে বলল, আমাকে একটু সামনে নামিয়ে নেবেন? কোনো রিক্সা পাচ্ছি না। আচ্ছা, আমি রিক্সা দেখলে পাঠিয়ে দেব। আর আপনার তো ছুটি হয়েছে আরও অনেক আগে। তাহলে এতক্ষণ কি করলেন? এই বলে চলে গেল অভি আর সামনে এসে একটা রিক্সা পাঠিয়ে দিল। না চাওয়া সত্ত্বেও অভি কালকের জায়গায় এসে দেখে মেয়েটা নেই। অভি অপেক্ষা করতে লাগলো। বাইকের ওপর বসে ফোন টিপছে, কিন্তু মেয়েটা আসছে না। তখনই দেখতে পেল বোরখা পরা একটি মেয়ে আসছে, হাতে ফুল। অভিকে দেখে মেয়েটা কাছে আসলো আর অভিকে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? সরি, আসলে বাসায় একটু কাজ ছিল তাই একটু দেরি হলো। না, সমস্যা নাই। আমার আম্মা তোমার ফুলগুলো অনেক পছন্দ করেছে। আজকেও সবগুলো দাও। আর একটা কথা বলি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, এই নিন ফুলগুলো। আর ভাইয়া, অনুমতি নেওয়ার কি আছে, বলুন কি বলবেন? তুমি কালকে আমার অফিসে আসবে, তোমাকে চাকরি দেব। এভাবে রাস্তায় ফুল বিক্রি করলে যে কোনো দিন যে কোনো কিছু হতে পারে। তখন এই সমাজ তোমাকে মেনে নেবে না। ভাইয়া, কি করব বলেন? আজকাল টাকা আর দেহ ছাড়া চাকরি হয় না, আর সবাই তো তাদের স্বার্থ খোঁজে। সবাই কি একরকম হয়? কালকে এই ঠিকানায় চলে আসবে, পড়াশোনার পাশাপাশি চাকরি করবে। ভাইয়া, আপনি কি আমাকে দয়া দেখাচ্ছেন? আমি দয়া করে চাকরি চাই না, আমি নিজের যোগ্যতায় চাকরি চাই। আরে না, আমি তোমাকে তোমার নিজের যোগ্যতায় চাকরি দেব।
আর এখন ওঠো, আমি তোমাকে তোমার বাসায় নামিয়ে দিই। না ভাইয়া, আপনি যান, আমি যেতে পারবো। এমনি আপনি আমার জন্য অনেক কিছু করেছেন। তখনই একটা লোক অভির কাছে ভিক্ষা চাইলো। অভি মানি ব্যাগটা বের করে তাকে 4,000 টাকা আছে। অভি 3,000 টাকা দিয়ে দিল আর 1,000 টাকা রেখে দিল। বাসায় কিছু নিয়ে যেতে হবে, না হলে সবটাই দিয়ে দিত। লোকটা খুশি হয়ে অভির মাথায় হাত বুলিয়ে দিল আর অভি বলল, চাচা, আমার জন্য দোয়া করবেন, তাহলেই হবে। আর এগুলো দিয়ে ভালো কিছু খাবেন, শরীরটা শুকিয়ে যাচ্ছে। লোকটা খুশিতে অভিকে জড়িয়ে ধরল। হিয়া এগুলো দেখছে আর ভাবছে, মানুষটাকে যতই দেখছি ততই অবাক না হয়ে পারছি না। আমি তো জানতাম বড় লোকরা খারাপ হয়, পাষাণ হয়, গরিবের কষ্ট বোঝে না, কিন্তু তিনি তো সবটার উল্টো। এদিকে অভি লোকটাকে ছেড়ে দিল আর লোকটা আরো কিছু কথা বলে চলে গেল। তখন হিয়া অভিকে বলল, আপনি তো সবটাই দিয়ে দিলেন, এখন আপনি কি করে চলবেন সেটা ভেবেছেন? সমস্যা নেই, কালকে তুলে নিতে হবে, এই আর কি। আর আমার দান করতে অনেক ভালো লাগে। কালকে একটা জায়গায় নিয়ে যাব, তাহলে বুঝতে পারবে। আপনার নামটা যেমন সুন্দর, তেমনই আপনার মনটাও তেমন ভালো। এখন বাসায় যান, সারাদিন অফিস করলেন। তুমিও চলো, তোমাকে নামিয়ে দেব, সমস্যা নেই। ভয় পেও না আমাকে, আমি কিছু করব না। হিয়া একটা মুচকি হাসি দিল আর বাইকে উঠল। অভি বাইক চালাতে লাগলো আর হিয়া অভিকে রাস্তা দেখিয়ে দিচ্ছে। একটু পর হিয়াদের বাসার সামনে চলে আসলো আর এসে দেখে ছোট্ট একটা ঘর, বস্তিতে থাকে। হিয়া বাইক থেকে নেমে অভিকে বলল, আপনি এত বড় মানুষ, আপনাকে কোথায় যে বসতে দেই সেটাই তো ভেবে পাচ্ছি না। তবু আসুন। এই না না, আজকে না, অন্য একদিন আসবো। আজকে বাসায় যেতে হবে, মা আমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা ঠিক আছে, আরেকদিন কিন্তু আসতে হবে গরিবের বাড়িতে, কথা দেন? পৃথিবীতে সবাই বড় লোক, গরিব লোক হলো তারা যাদের হাত পা নেই। আমার আপনার সব আছে, তাই আমরা ধনী। আল্লাহ যেভাবে রেখেছেন তাতে আলহামদুলিল্লাহ। খুব সুন্দর কথা বললেন কিন্তু আপনি। আচ্ছা, ঠিক মতো ভাবে বাসায় যান তাহলে। অভি বিদায় দিয়ে চলে গেল। যেতে যেতে ভাবছে, মেয়েটার সাথে কথা বলে কেন জানি অনেক ভালো লাগে। একটা অদ্ভুত মায়া আছে তার মধ্যে। চোখগুলো কাজল কালো। আল্লাহ হয়তো নিজের হাতে যত্ন করে তৈরি করেছে। অভি বাসায় এসে কলিং বেল দিল আর তখনই অভির মা এসে দরজা খুলে দিল। অভি ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়ল আর শুয়ে শুয়ে হিয়ার কথা ভাবছে। মেয়েটাকে আমার এত ভালো লাগে কেন? আমি কি তাকে ভালোবাসি? ওর কষ্টে কেন আমার কষ্ট হয়? এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল আর ঘুম ভাঙল কলের শব্দে। অভি ফোন হাতে নিয়ে দেখে অচেনা নাম্বার। অভি রিসিভ করলো আর রিসিভ করে বুঝতে পারলো এটা তিশা। অভিকে বলল, স্যার, গুড মর্নিং। সকাল 8:45 বাজে, ঘুম থেকে উঠুন। এই, আপনি আমার নাম্বার কই পাইছেন? আর সকাল সকাল কল দেওয়ার মানে কি? তোর বারে, আমি আপনার পিএ, তাই সব কিছু তো আমাকে দেখতে হবে, তাই না? আর এভাবে কথা বলেন কেন? মুখে কি কোনো মধু নাই? না, আমার মুখে মধু নাই। আমার মা জন্মের সময় মধু দেয় নাই তো, আর তার কারণে আমার আজ এই অবস্থা। এবার কল রাখেন। অভি কল কেটে দিল। খুব রাগ হচ্ছে। এই মেয়ে আবার অভির কাছে কি চাই? ওর জন্য তো কম কষ্ট পায়নি অভি, আবার কেন ফিরে আসতে চাইছে? অভি উঠে ফ্রেশ হয়ে নিল আর ফ্রেশ হয়ে রেডি হলো। তারপর খাবার টেবিলে গেল। তখন অভির বাবা অভিকে বলল, অভি, অফিস কেমন চলছে? আর শুনলাম হাসানদের কোম্পানি থেকে ডিল করিস নাই কেন, সমস্যা আছে নাকি? হ্যাঁ বাবা, ওদের কাছে ব্যাংক অনেক টাকা পায়, তাই ডিলটা করিনি। আমাদের লস হবে তার জন্য। আর পারলে আজকে অফিসে যেও। শোন, আমি চাচ্ছি আজকে গ্রামে যাব। কতদিন বাবা মায়ের কবর দেখি না, আর শেষ জীবনটা ওইখানে কাটিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তবে আম্মা আমার কাছে থাকবে। আমি আম্মাকে কোথাও যেতে দেব না, তুমি একাই যাও। তোর মাও আমার সাথে যাবে, আর সেই জন্য বলি একটা কাজের লোক রাখ, তাহলে তো এই খাওয়া দাওয়ার সমস্যাটা হয় না। এই, তুমি এসব কি বলছো? রাতে ঘুম হয়নি মনে হয়। ছেলেটা বড় হয়েছে, এখন বিয়ে না দিয়ে কাজের লোক রাখতে বলছো? আরে অবির বিয়ে দেরি আছে এখনো, ও এখনো পিচ্ছি। ভাবছি আমি আরেকটা বিয়ে করে অবির জন্য নতুন মা আনবো, তাহলে অবির খাওয়া দাওয়ার সমস্যা হবে না। হ্যাঁ বাবা, এটা ঠিক বলেছ। তুমি আরেকটা বিয়ে করো আর গ্রামে নিয়ে যাও, আর মা আমার সাথে থাকবে। তোরা বাপ বেটা কি শুরু করলি?
চুপচাপ খাবার খাবি নাকি দুজনকেই শিক্ষা দিতে হবে? কোনটা? আর একটাও কথা বলবি না। মা, আজকে এতিমখানায় যাব অফিস শেষে। তুমি কি যাবা সেখানে? আর কয়দিন নানু বাড়িতেও থেকে আসলে। সারা জীবন তো আমাদের সাথেই কাটিয়ে দিলে। এসব চিন্তা বাদ দে আর হজে যাওয়ার ব্যবস্থা কর। আমি হজে যাওয়ার আগে তোকে বিয়ে করিয়ে যাব। তোর বাবাকে পরিবর্তন করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। আর এসব চিন্তা বাদ দাও, পরের সময় হলে আমি তোমাকে বলবো। কেন? তোর পছন্দ কেউ আছে নাকি? থাকলে আমাকে বলতে পারিস। আমি আর তাহলে অন্য কোথাও দেখব না। হ্যাঁ মা, আছে। তোমাকে রাতে এসে বলবো। আর আজকে যাও বাবার সাথে, গ্রাম থেকে ঘুরে আসো, ভালো লাগবে। আর রহিম চাচাকে নিয়ে যেও। গাড়ি করে যাবে, এখন রাস্তা ভালো হয়েছে, গাড়ি চলে। অভি মায়ের সাথে আরও কিছু কথা বলে। অভি অফিসে চলে গেল। আজকে আসতে একটু দেরি হয়ে গেছে। অভি কেবিনে আসলো আর এসে দেখে হিয়া অভির কেবিনে বসে আছে ফাইল নিয়ে। অভিকে দেখে দাঁড়িয়ে গেল। অভি চেয়ারে বসলো আর বলল, আসলে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, আর তুমি হয়তো অনেকক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করছো, তাই না? না স্যার, সমস্যা নেই, একটু আগেই এসেছি, 10 মিনিট হবে হয়তো বা। আর সকালে নাস্তা করেছেন? করেছি। আর তুমি আমার সাথেই কাজ করবে, আমার পিএ হিসেবে। এগুলো সহজ কাজ আছে। আর তোমার কলেজ শেষ হয় কয়টায়? এই তো 12টা 30-এ শেষ হয়। আর আপনার যে কাজ দিতে ইচ্ছে হয় দিতে পারেন, আমি আমার সাধ্য মতো চেষ্টা করব। এইদিকে আসো, আমি একটা কাজ দেখাচ্ছি, এইগুলোর মতো করে বাকিগুলো করবে। এভাবে অভি হিয়াকে কাজ বুঝিয়ে দিল। হিয়াও কাজ বোঝে। অভির পাশের টেবিলে বসে কাজ করতে লাগলো। তখনই তিশা অভিকে বলল, স্যার আসতে পারি? আসুন। আর কি দরকার? ফাইলগুলো কমপ্লিট হয়েছে আপনার? জি স্যার, এখানে আপনার সাইন লাগবে, তাই সাইন নিতে আসলাম। অভি ফাইলটা নিয়ে সাইন করতে লাগলো। তখনই হিয়া অভিকে বলল, স্যার, যদি কিছু মনে না করেন তাহলে ফাইলটা একবার দেখে সাইন করলে হতো না? অভি ফাইলটা দেখলো আর দেখে যে এটা একটা চেক, যেখানে 1 লাখ টাকা তোলার জন্য অভির সাইন লাগবে। অভি তিশার দিকে তাকালো আর তিশা অগ্নি দৃষ্টিতে হিয়ার দিকে তাকিয়ে আছে। অভি বলে উঠল, মিস তিশা, এরকম ভুল আর একবার করলে আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। এটা আপনার লাস্ট ওয়ার্নিং। তিশা কিছু বলছে না, মাথা নিচু করে আছে। তিশা লজ্জায় চলে গেল। আর তখন হিয়া অভিকে বলল, আসলে স্যার, আমি আসার সময় ওনাকে চেক লিখতে দেখি, আর ফোনে কারোর সাথে কথা বলছিল, আর বলছিল যে গাধাটার কাছ থেকে আজকে 1 লাখ টাকা নিব। আমার সন্দেহ হয়, তাই আপনাকে বললাম। তোমাকে কি বলে ধন্যবাদ দেব ভাষা খুঁজে পাচ্ছি না। কোম্পানিটাকে তুমি নিজের মনে করে কাজ করবে, কেউ কিছু বললে আমাকে বলবে। আচ্ছা ঠিক আছে স্যার, এখনই ফাইলটা দেখুন। অভি ফাইলটা দেখতে লাগলো আর দেখলো ভালোই কাজ পারে। মেয়েটার মাথায় বুদ্ধি আছে বলতে হবে। এইভাবে কাজ করতে করতে লাঞ্চের সময় হয়ে গেল। অভি খাবার খাওয়ার জন্য ক্যান্টিনে গেল। একটু পরে তিশাও আসলো, হাতে টিফিন বক্স, আর পেছনে তাকে হিয়া আসছে। হিয়াকে এখনো অভি দেখেনি। সবসময় হিজাব পরে থাকে মেয়েটা, শুধু চোখগুলো দেখা যায়। অভি লক্ষ্য করলো হিয়ার চোখগুলো লাল হয়ে আছে আর তিশার দিকে দেখছে, মনে একটা প্রশান্তির ছাপ। অভি খাবার খেলো না। অভি কেবিনে চলে আসলো, এসে বসে আছে আর হিয়া একটু পর আসলো। অভি চেয়ার থেকে উঠে এসে দরজা বন্ধ করে দিল আর হিয়ার 2 হাত দেওয়ালের সাথে চেপে ধরলো। আর হিয়া খুব ভয় পেয়ে গেছে। অভি বলল, তিশা তোমাকে থাপ্পড় মারছে তাই না? আমার কাছে একবার বললে না? তুমি এত আড়াল কেন করো? হিয়া চুপ করে আছে, কোনো কথাই বলছে না। অভি আবার বলে উঠল, আমি এই অন্যায় কিছুতেই মেনে নেব না। আমার অফিস, অথচ তিশা এরকম করবে? সাহস তো কম না। এই বলে হিয়াকে ছেড়ে দিল আর ম্যানেজারকে আসতে বলল। আর একটু পর ম্যানেজার আসলো আর অভি বলল, তিশাকে এক্ষুনি এই অফিস থেকে বের করে দিন। আর ম্যানেজারের মাথা নিচু করে বলল, আসলে স্যার, আমি ভুল করে 6 মাসের জন্য একটা স্টিম সাইন দিচ্ছিলাম। সেখানে লেখা ছিল যে নিজের ইচ্ছায় মতো চাকরি ছাড়তে পারবে। এটার মেয়াদ 6 মাস। অভি ম্যানেজারকে চলে যেতে বলল আর চেয়ারে হেলান দিয়ে ভাবতে লাগলো। হিয়া গিয়ে কাজ করতে লাগলো। অভি ভাবতে লাগলো তিশার ব্যাপারে খোঁজ নিতে হবে, সে কি চায় আর হিয়ার যদি ক্ষতি করে। অভি তার বন্ধু হিমেলকে কল দিল, সে পুলিশের এমপি। অভি কল দিতেই রিসিভ করলো আর বলল,
আরে অভিভাই যে, তা আজকে কি সূর্য পশ্চিম দিকে উঠলো নাকি? সে বুঝতে পারছি না। আরে শালা ফাজলামো করিস না এখন। আমি কি বলি শোন, আমি তোকে একটা মেয়ের ছবি দিচ্ছি, ওর ব্যাপারে একটু খোঁজ নে। আচ্ছা ঠিক আছে, আর শোন, তোর ভাবি তোকে বাসায় আসতে বলেছে, আমার শালের তোকে পছন্দ হয়েছে। আমি তো বাজারের পণ্য, পছন্দ হলো আর বাসায় নিয়ে চলে গেল। আমার দ্বারা বিয়ে হবে না। আমি কয়দিন পর বাবা হয়ে যাবো, আর তোর যখন আমার ছেলে বলবে কাকি কই, তখন কি বলবি? আমি বলবো তোমার কাকি বিয়ের আগেই মারা গেছে। আর শোন, রাখছি, অফিসে আছি, তুই খবরটা নে। আচ্ছা ঠিক আছে, ছবিটা পাঠিয়ে দে, আর বাসায় আসবি সময় করে। তারপর হিমেলের সাথে আরও কিছু কথা বলে কল কেটে দিল অভি। আর কল কেটে একটা ছবি পাঠিয়ে দিল। আর তখন দেখে হিয়া অভির দিকে চেয়ে আছে আর অভিকে বলল, সামান্য একটা বিষয় নিয়ে এত কিছু করার দরকার আছে কি? যা হয়েছে ভুলে যান। হিয়া, তুমি সহজ সরল, তাই এমন কথা বলছো। আজ বিকালে একটা গল্প বলবো আর একটা জায়গায় নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে এখন কাজগুলো শেষ করি, আপনিও তাহলে কাজ করুন। অভি কাজ করতে লাগলো। আর এইভাবে কখন যে অফিস টাইম শেষ হলো বুঝতেই পারলো না। অভি বের হলো আর তখন হিয়া আসলো। অভি হিয়াকে বলল, আমার পিছনে বসো, গাড়ি নিয়ে আসিনি, আমার বাইক ভালো লাগে তাই। হিয়া কিছু একটা ভেবে বাইকে বসলো। আর অভি বাইক চালাতে লাগলো আর বলতে লাগলো, জানো হিয়া, আমাকে এখন যেমন দেখছো, আমি কিন্তু আগে এমন ছিলাম না। আগের রবি আর এখনকার রবির মাঝে অনেক পার্থক্য। বুঝতে পারছি। এখন গল্পটা বলে মন খারাপ করার কোনো দরকার নেই, অন্য এক সময় শোনাবো। মনে হচ্ছে এখন একটা ভালো কাজে যাচ্ছি। একটা এতিমখানায় যাচ্ছি, কাজের চাপে এই সপ্তাহে যাওয়া হয়নি। আচ্ছা বলো তো, ওদের জন্য কি নেওয়া যায়? ওদের জন্য চকলেট, চিপস আর বাদাম, এগুলো নিলে ওরা অবসর সময়ে খেতে পারবে, আর এগুলো বাচ্চারা খুব পছন্দ করে। অভি একটা দোকানে এসে সবার জন্য কিনলো আর এগুলো হিয়ার হাতে দিল। আর অভি বাইক চালাতে লাগলো। প্রায় 20 মিনিট পর চলে আসলো। এসে বাইক পার্ক করে অভি যেতেই দেখে সবাই খেলছে। অভিকে দেখেই এসে জড়িয়ে ধরলো। অভিও ওদের জড়িয়ে ধরলো। আর এইভাবে কিছুক্ষণ চললো। অভি সবার সাথে কথা বলতে লাগলো। তারপর হিয়াকে বলল ওদের সবাইকে এগুলো ভাগ করে দিতে। ততক্ষণে অভি অফিসে এসে খোঁজ খবর দিতে লাগলো আর ওদের জন্য 50,000 টাকার একটা চেক লিখে দিল। আর কথা বলতে বলতে অনেকক্ষণ পার হলো। অভি বের হয়ে এসে দেখে হিয়া বাচ্চাদের সাথে খেলা করছে। অভি হিয়ার দিকে তাকিয়ে রইল। খুব ভালো লাগছে দেখতে। অভিকে দেখে হিয়া থামলো। অভি বাইকের কাছে আসলো আর বাইক স্টার্ট দিল। আর সবাই অভির কাছে এসে জড়িয়ে ধরলো। অভিও জড়িয়ে ধরলো আর ওদের বিদায় দিল। তারপর হিয়াকে নিয়ে চলে আসলো। আর হিয়া অভিকে বলল, আমাকে প্রতি সপ্তাহে এখানে নিয়ে আসবেন প্লিজ, আমার না এখানে অনেক ভালো লেগেছে। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। আর কালকে কলেজ শেষ করে অফিসে আসবেন। এখন থেকে প্রতিদিন কলেজে ক্লাস করবেন। আচ্ছা ঠিক আছে। আর তিশা আপুকে এসব না বললেই কি নয়। আর হ্যাঁ, মা আপনাকে যেতে বলেছে। তুমি এসব বুঝবে না। আচ্ছা, অন্য একদিন যাব ইনশাল্লাহ। কথা বলতে বলতে চলে আসলো আর হিয়াকে তার বাসায় নামিয়ে দিল। আর অভি হিয়াকে 7,000 টাকা দিয়ে বলল, এগুলো তোমার অ্যাডভান্স টাকা, ওকে? আর এত ঘাবড়ানো কিছু নেই, বাকিটা মাস শেষে দেবো, না হলে তো তুমি টাকাই নেবে না। হিয়া কিছু বলল না। অভিকে বিদায় দিয়ে চলে গেল। অভিও বাসায় চলে গেল। বাসায় এসে দেখে বাবা মা নেই। অভি এসে ফ্রেশ হয়ে নিল আর ফ্রেশ হয়ে ফ্রিজ থেকে খাবার বের করে খেয়ে নিল। আর খাবার খেয়ে রুমে আসলো আর কিছুক্ষণ ফোন টিপে ঘুমিয়ে গেল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল আর ফ্রেশ হয়ে রেডি হয়ে অফিসে যাবার জন্য রওনা দিল। আর রাস্তায় একটা রেস্টুরেন্ট থেকে নাস্তা করলো। তারপর অফিসে এসে কাজ করতে লাগলো। অভি কেবিনে এসে নিজের কাজ করতে লাগলো। আর তখনই হঠাৎ চোখ গেল তিশার কেবিনের দিকে। অভি দেখলো তিশা হেসে এসে ফোনে কারোর সাথে কথা বলছে। কথাগুলো বুঝতে পারছে না। অভি কিছু না ভেবে কাজ করতে লাগলো। আর এইভাবে দুপুর হলো। আর দুপুরের দিকে হিয়া আসলো আর এসে নিজের কাজ করতে লাগলো। তখন অভি বলল, হিয়া, তোমার ক্লাস কেমন হলো? আর আন্টির শরীর ভালো আছে তো এখন? আলহামদুলিল্লাহ, এখন মোটামুটি সুস্থ আছে। আর ক্লাস ভালোই হয়েছে। আজকে কিন্তু দুপুরে আমার সাথে খেতে হবে। আপনি কালকে তো দুপুরে কিছুই খাননি। আমার আবার খাওয়া দাওয়া, বাবা মা চলে গেছে গ্রামের বাড়িতে, আর এখন এভাবেই থাকতে হয়। ও আচ্ছা,
তাহলে একটা বিয়ে করলেই তো পারেন, তাহলে তো আর এই কষ্টটা হতো না, তাই না? তোমার মতো কাউকে পেলে বিয়েটা করেই নিতাম, কিন্তু পারছি না তো, কি করব? তাই এভাবেই কষ্ট করব। কেন? আমার মতো কেন? আমার মাঝে তো এত গুণ নেই যে আমার মতো মেয়েকে নিজের সঙ্গী বানাবেন। বাদ দাও এসব। তা কি নিয়ে আসছো? বিরিয়ানি গন্ধ পাচ্ছি আমি। বিরিয়ানি নিয়ে এসেছি। আর আজকে কিন্তু আমাদের বাসায় যেতে হবে, আজকে আর মানবো না। আচ্ছা ঠিক আছে, লাঞ্চের তো বেশি সময় নেই, হাতের কাজগুলো করে নাও, তারপর খাবো। হিয়া কাজ করতে লাগলো, অভিও কাজ করতে লাগলো। এইভাবে কখন যে লাঞ্চের সময় হয়ে গেল বুঝতে পারল না। লাঞ্চের সময় খাবার খাচ্ছে দুজনে মিলে। তখন হিমেল কল দিল। অভি কলটা রিসিভ করলো। তখন হিমেল অভিকে বলল, অভি, তোকে এমন একটা খবর দেবো যা শোনার পর তুই নিজেকে ঠিক রাখতে পারবি কিনা জানি না। বল, আমি একটু একটু বুঝতে পারছি। তিশা তোর কোম্পানি, বাড়ি, সমস্ত সম্পদ নিজের করার জন্য তোর কাছে ফিরে আসছে, আর বাকিটা তুই ভালো করেই বুঝতে পারছিস। আমি কি আমার আগের রূপে ফিরবো? তুই যা বলবি তাই করব। দেখ, আইন নিজের হাতে তুলে নিবি না। শোন, স্কুল কলেজ লাইফে আমরা সবাই তোর কাছ থেকে পরামর্শ নিতাম, আর এখন তুই জানিস তুই কি করবি। বুঝতে পারছি। তোর জেলের একটা জায়গা খালি রাখ, 2-3 দিনের মধ্যে উপহার পাবি তুই। তারপর আরও কিছু কথা বলে কলটা কেটে দিল। আর হিয়ার দিকে তাকিয়ে দেখে হিয়া চুপ করে আছে, হয়তো সব কিছু শুনতে পেয়েছে। অভি হিয়াকে বলল, তুমি কালকে থেকে আমি না বলা পর্যন্ত অফিসে আসবে না, বাসা থেকেও বের হবে না, কোনো ফোনও চালাবে না। আচ্ছা ঠিক আছে, আমি কিছু বলবো না। আর আমি একটু বুঝতে পারছি। এখন তো খাবারটা খেয়ে নিন। অভি খাবারটা খেয়ে নিল। খাবারটা শেষ করে ম্যানেজারকে ডাক দিল। আর এদিকে হিয়া তার নিজের কাজ করতে লাগলো। অভি ম্যানেজারের সাথে একটা প্ল্যান করলো। ম্যানেজার অভির প্ল্যান শুনে মুচকি হাসি দিল, তারপর চলে গেল। এভাবে অফিসের কাজ করতে করতে কখন যে সময় শেষ হয়ে গেল বুঝতে পারল না। অভি বের হতে যাবে, তখন তিশা অভিকে দেখে বলল, আমার সাথে কেন এমন করছো? চলো দুজন মিলে সুখে সংসার করি, অতীতের সব কিছু ভুলে যাও। দেখেন, এইসব নিয়ে কথা বলবেন না, আমাকে আমার মতো থাকতে দিন, না হলে আমার চেয়েও খারাপ কেউ হবে না। এই বলে চলে আসলো অভি। একটু পর হিয়া আসলো আর অভির বাইকের পেছনে বসলো। তখন তিশা রাগী চোখে তাকিয়ে আছে। অভি বাইক চালাতে লাগলো। অভি অন্যদিকে চলে যাচ্ছে। তখন হিয়া বলল, স্যার, আমাদের বাসার রাস্তা তো এটা না, এদিক দিয়ে কোথায় যাচ্ছেন? রাস্তা তো পেছনে রেখে এসেছেন। এটা তুমি বুঝবে না, পিছনে তিশা ছিল, তোমার বাসা যেন চিনতে না পারে, তাই অন্য দিক দিয়ে আসলাম। আচ্ছা, আপনাকে গোয়েন্দা সংস্থায় চাকরি হওয়ার দরকার ছিল, শুধু শুধু অফিসে আছেন। অভি মুচকি হাসি দিল আর একটু রাস্তা ঘুরে তাদের বাসায় আসলো। তাদের বাসার সামনে এসে বাইক রেখে ভেতরে গেল। আর সবাই অভির দিকে তাকিয়ে আছে। অভি গিয়ে আন্টির সাথে কথা বলল আর অভিকে চা দিল। আর ওদের এখানে রাতের খাবার খেয়ে কিছুক্ষণ কথা বলে চলে আসলো বাসায়। বাসায় এসে ফ্রেশ হয়ে নিল। তখনই অভির মা কল দিল আর বলল, কিরে অভি, ঠিক মতন খাবার খাচ্ছিস তো? আর আমি কালকে বিকালের দিকে চলে আসব, চিন্তা করিস না। আমার চিন্তা করতে হবে না, তুমি সারা জীবন ওখানেই পড়ে থাকো, আমার চিন্তা করা লাগবে না। আরে বাবা মার, এর জন্য বলি বিয়েটা করে নে, তোর জন্য একটু বুড়ো বয়সে বেড়াতে পারি না। আমি 2 দিন না খেয়ে আছি, বাইরের খাবার খেয়ে জীবন শেষ, তাড়াতাড়ি আসো বাসায়, না হলে ঘূর্ণিঝড় চলবে। বাবা আসলে আসবে, না আসলে নাই, তুমি আসো। আচ্ছা ঠিক আছে, আসবো কালকে, এত রাগ করিস না, ঠিক হয়েছিস তোর বাপের মতন ঘাড় তেরা। অভি মায়ের সাথে আরো কিছু কথা বলে কল কেটে দিল। আর তখনই হিয়া কল দিল। অভি কলটা রিসিভ করলো। তখন ওপাশ থেকে বলে উঠল, ঠিকমতো বাসায় পৌঁছেছেন স্যার? স্যার, কালকে কি কলেজে যেতে পারবো? নোটগুলো আনার দরকার ছিল। না, আনা লাগবে না, আমি নেট থেকে ডাউনলোড করে প্রিন্ট করে দেবো তোমাকে। এই কদিন বের হবে না বাসার থেকে, তিশা ক্ষতি করতে পারে তোমার। আচ্ছা ঠিক আছে। খাবার কেমন হয়েছিল বলতে পারি না, আপনি তো আরো ভালো খাবার খান। আমাকে দেখে এটাও বুঝতে পারোনি আমি কেমন মানুষ? একটা কথা বলবো, আমার কথাটা রাখবে? জানি আপনি অনেক মহান একজন মানুষ, আপনার মতো ভালো মানুষ হয় না। আচ্ছা বলুন, রাগ করবো কেন? না, আজকে বলবো না। শোনো, একটা গল্প বলি।
কেন জানি আজকে বলতে খুব ইচ্ছে করছে। বলুন, আমি শুনছি। আমি কলটা ব্যাক করছি, তোমার টাকা কাটছে। এই বলে কল কেটে দিল অভি। আর অভি কল ব্যাক করলো। তখন হিয়া কল ধরলো। অভি বলতে লাগলো, আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন তিশার সাথে আমার স্কুলে প্রেম হয়। সে ছিল আমার 1 ক্লাস জুনিয়র। আমাদের রিলেশন ভালোই ছিল, একে অপরে খেয়াল রাখতাম সব সময়। আমি কলেজে উঠলাম আর কিছু বাজে বন্ধুদের সাথে জড়িয়ে রাজনীতিতে জড়িয়ে পড়েছিলাম আর তিশাকে নিয়ে থাকতাম। এইচএসসিতে মোটামুটি ভালো রেজাল্ট করি, কিন্তু বাবা মা আরও ভালো আশা করেছিল। আমি পরীক্ষা দিয়ে ফ্রি, এদিকে তিশাও কলেজে ওঠে। একদিন আমার কাছের একটা বড় ভাইয়ের সাথে পার্কে বসে আড্ডা দিচ্ছিলাম, সাথে বন্ধুরাও ছিল। তখনই হঠাৎ করে দেখতে পাই তিশা আমাদের বিপক্ষে দলের হাসানের ছোট ভাইয়ের বাইকের পিছনে। সেদিন কিছু বলিনি। আমি রাতে কল দিই, আসে রিসিভ করে, আর তখন তিশা বলে, কি ব্যাপার? আমি কল কেটে দিচ্ছি, তবু কেন কল দিচ্ছ? কেন তুমি জানো না এই সময় আমার বাবা বাসায় থাকে? সরি, একটা কথা বলার জন্য কল দিচ্ছিলাম। তোমাকে দেখলাম মুন্নার বাইকে। তুমি জানো না ওর সাথে আমার বন্ধুদের ঝামেলা? তুমি ভালো করেই জানো সে আমার খালাতো ভাই। তোমার জন্য কি আমি পরিবারের সম্পর্ক নষ্ট করব? না, আমি সেটা বলছি না। তোমাকে যখন বাইকের পিছনে দেখলাম তখন বিশ্বাস করো বুকটা ফেটে যাচ্ছিল। আচ্ছা ঠিক আছে, আর কখন উঠবো না, এখন ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমাবো, কালকে কলেজ আছে। এই বলে সেদিন কল কেটে দেয়। আর এইভাবে আরও কয়েকদিন পার হলো। কিন্তু আস্তে আস্তে তিশা আর অভির দূরত্ব বাড়তে থাকে। তিশা অভিকে ঠিকমতো সময় দিত না। একদিন অভি বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, তখন কোথা থেকে হিমেল দৌড়ে এসে অভিকে বলতে লাগলো, দোস্ত, তিশাকে দেখলাম মুন্নার সাথে একটা হোটেলে যাচ্ছে, তাড়াতাড়ি আয়। অভি কথাটা শুনে বাইকে উঠলো আর বন্ধুরা মিলে সেই হোটেলে গেল। গিয়ে ম্যানেজারের সাথে কথা বললো আর জানতে পারে মুন্না 2 ঘন্টার জন্য রুম বুক করেছে। অভি যেহেতু রাজনীতি করত আর সাথে বন্ধুরা ছিল, অভিরা ওপরের রুমের কাছে আসলো আর বুক ধরফর করছে অভির। অভি মনে মনে বলতে লাগলো, আমি যেন খারাপ কিছু না দেখি। আর রুমের সামনে গিয়ে হিমেল দরজা ভাঙলো আর দরজা ভেঙে যা দেখলো সেটা দেখে মোটেও প্রস্তুত ছিল না। তিশা আর মুন্না একে অপরকে জড়িয়ে ধরে আছে। অভি গিয়ে তিশাকে থাপ্পড় দিল আর বলল, কি করিনি তোর জন্য? তোকে নিজের সবটা দিয়ে ভালোবাসতাম। আজ পর্যন্ত আমি তোর হাতটা পর্যন্ত ধরিনি, আর তুই কি না মুন্নার সাথে রুম ডেথ করতে চলে আসলি। 3 বছরে নিজের হাতে গড়া রিলেশন। আমি তোকে ভালোবেসেছি তোর পিছে পিছে ঘোরার জন্য নয়, সারা জীবন একসাথে থাকার জন্য। তুই একবার বলতে পারতি, আমি নিজে থেকেই চলে যেতাম। কেন এমন করলি? দেখো অভি, আমি তোমার কাছ থেকে কখনো আমি চাহিদা পাইনি। তাছাড়া তুমি রাজনীতি করো, তোমার সাথে আমার পরিবার কখনো মেনে দেবে না। তোমার সাথে আমার যায় না। বাহ বাহ, তোর চাহিদা, তাই না? তোকে যদি এখন মেরে ফেলে দিই, তোর পরিবার আর মুন্না আমার কিছুই করতে পারবে না। তিশা মাথা নিচু করে আছে। অভি আরও কয়েকটি থাপ্পড় দিয়ে চলে আসলো আর বাসায় এসে রুমে গিয়ে কান্না করতে লাগলো। তিশাকে অনেক বিশ্বাস করত, আর তিশা অভিকে বিশ্বাসের এই প্রতিদান দিল। এটা অভি কিছুতেই মেনে নিতে পারছে না। এভাবে একদিন 2 দিন সপ্তাহ পার হলো। সবসময় তিশার কথা মনে হতো। তখন একদিন অভির মা অভিকে বলে, অভি, তোর কি কিছু হয়েছে? আমি জানি না এই বয়সে কি হয় তা আমি একটু বুঝতে পারছি। তুই সব কিছু ভুলে যা। কেউ যদি তোকে ছাড়া ভালো থাকে, তোর বিশ্বাস না রাখে, তুই কেন নিজের জীবন নষ্ট করবি? আর রাজনীতি ছেড়ে দে বাবা, অনেক হয়েছে এসব। এবার একটু নিজেকে তৈরি কর, যাতে সবাই তোকে সম্মান দিবে। কয়েকদিন কক্সবাজারে তোর মামার বাড়ি থেকে ঘুরে আয়, ভালো লাগবে তোর। সেদিন মায়ের কথাগুলো খুব ভালো লেগেছিল আমার। আজ চলে গেলাম কক্সবাজার, সেখানে গিয়ে ঘোরাঘুরি করি আর 3 মাস থাকি। পরে এসে কলেজে ভর্তি হই আর বাবার অফিসে সময় দিতাম। তখন বাবার অফিস ছিল ছোট, আমি সেখানেই সময় দিতাম। আর কিছুদিন পর জানতে পারি তিশার বিয়ে হয়ে গেছে মুন্নার সাথে। তখন আর তিশার জন্য কোনো কষ্ট হতো না, আর এভাবে কাটতে লাগলো আমার দিনগুলো। তারপর হঠাৎ করে তোমার সাথে দেখা। তখন হিয়া বলল, আপনার জীবনে এত কষ্ট, তবু আপনি কাউকে বুঝতে দেন না। আপনি এমন কেন? নিজের ভেতরের কষ্ট লুকিয়ে রাখেন কেন? আমাকে বিয়ে করবে? এই পাপী মানুষটাকে ভালোবাসবে?
কথা দিচ্ছি, শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত পাশে থাকবো তোমার। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ুন। আল্লাহ হাফেজ। সকালে আপনার অফিস আছে। আমার উত্তরটা কিন্তু পেলাম না। আচ্ছা, সমস্যা নেই, তোমাকে জোর করব না, কারণ আর যাই হোক, জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায় না। হিয়া কলটা কেটে দিল। আর ওদিকে হিয়া ভাবছে, আমিও যে আপনাকে প্রথম দেখায় খুব ভালোবেসে ফেলেছি। আপনি যেদিন আমাকে বিয়ে করবেন সেদিন আমার ভালোবাসার কথা বলবো। আপনি আমার জীবনের প্রথম পুরুষ। আপনার জন্য সারা জীবন অপেক্ষা করব। এদিকে অভি হিয়ার কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেল মনে নেই। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল, আর ফ্রেশ হয়ে রেডি হয়ে অফিসের জন্য বের হলো। আর অফিসে এসে ম্যানেজারকে অভির কেবিনে আসতে বলল। ম্যানেজার এসে অভিকে বলল, কাজ হয়ে গেছে। অভির হাতে একটা কাগজ দিল। অভি কাগজ দেখে মুচকি হাসি দিল আর তিশাকে ডেকে পাঠালো। একটু পর তিশা আসলো আর অভি বসতে বলল, মিস তিশা, আপনি এই অফিসে চাকরি করতে পারবেন না, এখন এই অফিস থেকে বের হয়ে যান। কিন্তু অভি, আমি তো 6 মাসের জন্য সাইন করেছি যে আমি নিজের ইচ্ছে চাকরি না ছাড়লে হবে না। কিন্তু এই যে কাগজে আপনার সাইন, এটা কি করে হলো? আর আমার সাথে রাজনীতি করেন আপনি? তুই আমাকে চিনিস না অভি, আমি জানি তুই হিয়াকে পছন্দ করিস। আর এখন তোর হিয়া কোথায় আছে বলতে পারবি? দেখ, আমার সাথে যা করার কর, হিয়াকে এখানে টানবি না। হিয়া খুব ভালো একটা মেয়ে, ওর কিছু হলে তোর খবর আছে। এই তো লাইন এসছিস। এখন সব কিছু আমার নামে লিখে দে, আমি এগুলো বিক্রি করে মুন্নাকে নিয়ে বিদেশে চলে যাব। অভি চেয়ার থেকে উঠে এসে তিশাকে একটা থাপ্পড় মারলো। আর তখন তিশা অভির থেকে ছাড়িয়ে বলতে লাগলো, কিছুই করতে পারবে না তুই। হিয়া এখন আমার কাছে, একটা কল দেব আর আমার মুন্না তাকে নিয়ে খেলা শুরু করবে। ছি, মানুষ এতটা খারাপ হতে পারে তা তোকে না দেখলে জানতাম না। আমি ভালো করে বলছি, হিয়াকে ছেড়ে দে প্লিজ, তার কোনো ক্ষতি করিস না। দেখ, মেয়েটা তোকে খুব ভালোবাসে, গরিবের মেয়ে তো, তাই বেচারা খুব কষ্ট পাচ্ছে। আর বেশি দেরি হলে তোর হিয়াকে আমার মুন্না ভোগ করবে। তুই কেমন মেয়ে, নিজের স্বামীকে দিয়ে অন্য একজনকে? ছি ছি, আমার বলতেও ঘেন্না হচ্ছে। অভি তিশার হাত থেকে ফোনটা কেড়ে নিল আর দেওয়ালের সাথে চেপে ধরলো আর হিমেলকে কল দিল। হিমেল, তুই আমার হিয়াকে ফিরিয়ে দে। আমি একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বার ট্র্যাক করে আমার হিয়াকে আমার কাছে এনে দে। আচ্ছা ঠিক আছে, চিন্তা করিস না, আমি দেখছি, তাদের নাম্বার দে তুই। অভি নাম্বারটা দিল আর তিশার ফোনটা পকেটে নিল। তারপর তিশার হাত পা বেঁধে ফেললো আর একটা বন্ধুকে কল দিল। কিছুক্ষণ পর ওরা চলে আসলো। ওরা বখাটে টাইপের, অফিসের কেউ কিছু বুঝতে পারছে না, কারণ অভির কেবিন থেকে কোনো শব্দ বা কোনো কিছু দেখা যায় না। অভি তিশাকে বলল, আজকে তোকে সবাই মিলে ভোগ করবে, এটা তোর পাওনা ছিল, কারণ তুই চলে গেছিলি। তোকে ক্ষমা করছি, আর এখন ফিরে এসে আমার কলিজায় হাত দিলি, আজকে তোর শখ মিটবে। সমস্যা নেই, কত ছেলের সাথে আমি থেকেছি তার হিসাব নেই। আমার দরকার হলো টাকা, কিন্তু লাস্ট শিখাচ্ছিলি তুই, তাই তোকে কিচ্ছু করতে পারলাম না। তোর মতো বড়লোক ছেলেদের সাথে প্রেম করে জীবন নষ্ট করি। আমি তোর বাবা মাকে গালি দেব না, যদিও নিজেকে কন্ট্রোল করতে পারছি না। তোকে আজ এমন শিক্ষা দেব যা কল্পনাও করতে পারবি না। আমি যদি তোকে মেরে ফেলে রাখি, কেউ জানতেও পারবে না। আমাকে মেরে ফেলিস না, আমি বাঁচতে চাই। আমি কখনো এমন করব না, আমি ইয়াকে ছেড়ে দিচ্ছি। হঠাৎ করে তিশা উঠে এসে অভির পেটে ছুরি মারল। অভি কিছুই বুঝতে পারছে না, হাত বাঁধা ছিল, কিন্তু কিভাবে করলো এটা? অভির চোখ অন্ধকার হয়ে এলো, কিছুই দেখতে পাচ্ছে না। তখন তিশা হাসতে লাগলো। টাকা নিয়ে চলে যাচ্ছি, যাওয়ার সময় হ্যাঁকে আমার মুন্না ভোগ করে যাবে। 30 জন পূর্ণ হবে। আমার চোখ অন্ধকার হয়ে গেল, ভীষণ কষ্ট হচ্ছে। ইচ্ছে করছে শেষবার হিয়াকে একটাবার দেখি, ওর মায়াবী চোখগুলো যে আমাকে খুব টানছে। আস্তে আস্তে আমার চোখ বন্ধ হয়ে গেল। যখন চোখ খুলল তখন দেখি কেউ আমার বুকে শুয়ে কান্না করছে। পাশে দেখি মা হিমেল দাঁড়িয়ে আছে। আমি বুকের ওপর তাকিয়ে দেখি এটা হিয়া। আমি জেগে উঠতেই হিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি বললাম, কি ব্যাপার, এত কান্না করছো কেন? আর তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। হিমেল ভাইয়া আমাকে গিয়ে নিয়ে আসে সেখান থেকে, না হলে হয়তো এই মুখ কখনো দেখতে না। এই বলে হিয়া হিজাব খুলতে লাগলো। অভি হিজাব খুলতে ইশারাই না করলো। আর তখন হিমেল এসে বলল,
দোস্ত, তিশাকে আমি অ্যারেস্ট করেছি। তার বিরুদ্ধে 2টা মামলা আছে। বিভিন্ন ব্যাংক থেকে টাকা নিয়েছিল। ও আচ্ছা, আমি আল্লাহর কাছে শুক্রিয়া জানাই আমার হিয়ার কিছু হয়নি। জানিস, খুব ভয় পেয়ে গেছিলাম। ভাই, আন্টি পাশে দাঁড়িয়ে আছে, একটু আসতে বল। আর আমি গেলাম, কাজ আছে অফিসে। তুই সুস্থ হয়ে নে, বিয়েটার ব্যবস্থা করছি। তারপর হিমেল চলে গেল। অভি শুয়ে রইল। অভির মা এসে অভিকে ওষুধ খাইয়ে দিল আর কথা বলতে লাগলো। আর তখনই অভির বাবা আসলো আর অভিকে বলল, কি রে অভি, তুই সামান্য ছুরি আঘাতে কাত হয়ে গেলি, সেটা আবার একটা মেয়ের কাছে? দেখো তুমি এখন ফাজলামো করো না, মন মেজাজ এখনো খারাপ আছে। বাসায় যাও আর হিয়ার মায়ের সাথে কথা বলো। সেখান থেকে তো মাত্র আসলাম, আর কালকেই বিয়ে হবে, কিন্তু আমার হিয়া মানে আমার ইচ্ছে অনুযায়ী কোনো অনুষ্ঠান হবে না। এখন বাসায় যাও, আমি অভিকে খাইয়ে আসছি। মা, আপনি চলে যান, আমি খাইয়ে দিচ্ছি। আপনি অনেক কষ্ট করলেন তো, সকাল থেকে তো কিছুই খাননি। হিয়ার কথাই মা বাবা চলে গেল। অভি হিয়াকে বুকে জড়িয়ে ধরল। আর তখন হিয়া বলল, আমি যদি কালো হই, এখনো তো আমাকে দেখোনি, তখন কি আর ভালোবাসবে না আমাকে? তখন আমাদের মেয়েকে ভালোবাসবো, তোমাকে রাতে অনেক আদর দেব। দূর, আমি বলি একটা, তুমি বলো আরেকটা। আর এখন হাঁ করো, আমি খাইয়ে দিচ্ছি। হিয়া অভিকে খাইয়ে দিল। অভিও হিয়াকে অল্প খাইয়ে দিল। তখনই হিয়ার হিজাব খুলল। আর হিজাব খুলতে দেখে গালের মধ্যে থাপ্পড় মারার দাগ। অভি হিয়াকে কাছে এনে গালে হাত রাখলো। আর হিয়া অভির বুকে কান্না করে দিল। অভি বলল, আমার জন্য তোমাকে এত কষ্ট করতে হলো, আর কখনো কষ্ট পেতে দেব না। এই বলে গালে আলতো করে চুমু দিল। আর হিয়া অভিকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলতে লাগলো, আমিও তোমাকে খুব ভালোবাসি। আল্লাহর রহমতে আমার কিছু হয়নি, না হলে এতক্ষণে আমি মরে যেতাম। অভি হিয়াকে আর কথা বলতে দিল না। তখনই টেবিলে রাখা অভির ফোনে কল আসলো। অভি ফোনটা রিসিভ করে দেখে হিমেল কল দিয়েছে। হিমেল মাত্র এখান থেকে গেল, এখন কেন আবার কল দিল এই ভেবে অভি কল রিসিভ করলো। আর তখন ওপাশ থেকে হিমেল বলে উঠল, অভি, তিশা জেলের ভিতর আত্মহত্যা করে মারা গেছে। তার বাসায় সবাইকে খবর দেওয়া হয়েছে। রাখছি রে, কাজ আছে। এই বলে কল কেটে দিল। হিয়া অভির দিকে চেয়ে আছে, অভিও হিয়ার দিকে তাকিয়ে আছে। কেউ কোনো কথা বলছে না। কি হয়ে গেল এটা? তখন হিয়া বলল, শেষ পর্যন্ত তিশা নিজেই মারা গেল। হয়তো সেদিন তোমাকে ছেড়ে না গেলে আজকে একটা সুন্দর সংসার থাকতো। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, না হলে তোমাকে কখনোই পেতাম না। আর তোমার চোখ এভাবে ফুলে আছে কেন? এত কান্না করতে হয়? আমি আগে মনে করতাম গরিবের জন্মই হয়েছে কষ্ট পাওয়ার জন্য, কিন্তু তোমাকে দেখে আমার ধারণা ভুল হলো। তোমার এসব দেখে কখন যে ভালো লেগে গেল বুঝতে পারলাম না, কিন্তু একটা ভয় ছিল, আমি কি তোমার যোগ্য, যেটা এখনো পাই। অভি হিয়াকে শক্ত করে জড়িয়ে ধরল। হিয়া অভিকে শক্ত করে জড়িয়ে ধরল। 2 দিন পর অভির ছুটি হয়ে গেল। এই 2 দিন হিয়া একটুর জন্য চোখের আড়াল হয়নি। আর বাসায় গিয়ে পারিবারিকভাবে অভির আর হিয়ার বিয়েটা হয়ে গেল। এখন বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছে, সাথে হিমেল, সাকিব, ইবনুল আছে। তখন হিমেল বলল, বন্ধু শোন, আজকে অপারেশনে যদি ভাতিজা বা ভাতিজি না আসে, তাহলে কালকে তোকে ঝুলিয়ে রাখা হবে। দূর শালা, এসব কি বলিস? হিয়া এখনো ছোট। আমি কি তোদের মতো টিউবলাইট নাকি যে কিছুক্ষণ পরেই ফিউজ হয়ে যাব? ও তাই নাকি? তা আমার বাসায় যে আমার মেয়ে আছে, এটা কার? আর বাকি সবার না হলেও প্রেগনেন্ট কিভাবে হলো? এত কিছু চিন্তা করিস না, তোদের সবার সন্তানের বাবা আমি হলাম। তবু তোরা ঝগড়া করিস না, যা কষ্ট হয়েছে আমার হোক। এই সাকিব, ইবনুল, শালারে আগে ধর, মায়ের দিয়ে বাসর ঘরে পাঠাই, তাহলে বেচারা ভাবে লাত্তি খাবে। দেখ ভাই, পাশের রুমে বাবা আছে, আস্তে কথা বল। এবার আমাকে যেতে দে ভাই, খুব ঘুম পাচ্ছে আমার। বন্ধু, তাহলে টাকা দাও, নাহলে ভেতরে যেতে পারবো না। আমরাই ভেতরে যাব আর সারা রাত ভাবের সাথে গল্প করব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোর বউয়ের কাছে যাই। ভাবি নাকি শুনলাম একটু মোটা হয়েছে, আমাকে ইবনুল বলল। কে শালা ইবনুল? তুই আমার বউয়ের দিকে নজর দিস, তাহলে তোর বউ তো শুটকি, হাওয়া দিলেই পড়ে যাবে। অভি তখনই ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দিল। আর তখন হিমেল অভিকে বলল, অভি, আজকে বেঁচে গেলি, না হলে 10,000 লাগতো। সমস্যা নাই, তোর বাইকের চাবি আমার কাছে। এটা বিক্রি করলে রেস্টুরেন্টের টাকা উঠে যাবে। বাকি টাকা তোর ভবিষ্যৎ বাচ্চার জন্য কিছু পুতুল কিনে দেবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু বাইকের গ্যারেজের চাবি আমার কাছে। রুমে গিয়ে পানি খা।
শালা বাটপার, তোর যদি এখন পাইতাম তাহলে কি যে করতাম। টাটা বন্ধু, তোর ভাবির সাথে রোম্যান্স করব, বিরক্ত করিস না। এই বলে হাসতে লাগলো। আর খাটের দিকে তাকিয়ে দেখে হিয়াও মুচকি হাসছে, যদিও ঘোমটা দেওয়া, কিন্তু হাসিটার কিছুটা শব্দ হচ্ছে। হিয়া এসে অভিকে সালাম করলো আর বলল, উঁচু করে আসো, নামাজ আদায় করতে হবে। অভি অজু করতে ওয়াশরুমে চলে গেল। আর অজু করে দুজন মিলে 2 রাকাত নফল নামাজ আদায় করলো। তারপর হিয়া বলল, এই চলো বারান্দায় গিয়ে চাঁদ দেখি, আজকে খুব সুন্দর চাঁদ উঠেছে, প্লিজ চলো না। অভি বারান্দায় গেল আর চেয়ারে আধশোয়া হয়ে শুয়ে পড়ল। আর তখন হিয়া রুমের লাইট বন্ধ করে শাড়ি পাল্টে কাপড় পরলো আর অভির বুকে এসে শুয়ে পড়ল। অভি বলল, এই কালো শাড়ি পরো না, পরে কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারবো না, তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবে না। কে বাধা দিচ্ছে শুনি? সবই আপনার, আপনি যখন বলবেন তখনই আদর পাবেন। জানো, আজকে মার কথা খুব মনে পড়ছে। চিন্তা করো না, বাসা তো কাছেই, প্রতি সপ্তাহে দেখে আসতে পারবা। পারলে মাকে আমাদের সাথে নিয়ে আসো, ভালো হবে, একসাথে থাকবো। মা এখানে আসবে না, এখন একটু মাথায় হাত বুলিয়ে দাও। আর আজ আমি ভীষণ খুশি, আল্লাহ তাআলা তোমাকে আমার করে দিয়েছে। হাত বুলিয়ে দিচ্ছি, ঘুমাও। অভি হিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। এইভাবে হাত বুলিয়ে দিতে দিতে কখন যে ঘুমিয়ে গেল মনে নেই। ঘুম ভাঙলো কারো মিষ্টি ঠোঁটের ছোঁয়ায়। অভি বলল, কি ব্যাপার, তুমি এখনো ঘুমাওনি? অনেক রাত হলো তো। ঘুমিয়েছি তো, হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল, আর চাঁদের আলোতে তোমাকে খুব কাছে টানতে ইচ্ছে করছে। ও আচ্ছা, তাহলে আমার পিচ্চি বউটাকে খুব করে আদর দিতে হয়। এই বলে হিয়ার ঠোঁট জোড়া দখল করে নিল আর 10 মিনিট পর ছেড়ে দিল। তখন হিয়া অভির বুকে মুখ লুকালো আর অভিকে লজ্জা মাখা কণ্ঠে বলল, রুমে চলো, এখানে ভালো লাগছে না, লজ্জা করছে খুব। অভি হিয়াকে কোলে তুলে নিয়ে রুমে আসলো। তারপর কি হলো সেটা ইতিহাসের কোনো পাতায় লেখা আছে, আমাদের জানা নেই। 3 বছর পর সকালবেলা ঘুমিয়ে আছে অভি, কিন্তু কেউ যে তার ঘুমে দফারফা করছে সেটা খুব ভালো করেই বুঝতে পারছে। অভি চোখ খুলে দেখে অভির মেয়ে অভিকে লোশন দিয়ে শেষ করে দিচ্ছে। তখনই হিয়া রান্নাঘর থেকে আসলো আর অভিকে এই অবস্থায় দেখে বলল, তোমাকে দিয়ে গেলাম মেয়েকে দেখতে, আর তুমি ঘুমাচ্ছ। এমনিতেই মেয়েটার ঠান্ডা লেগেছে, আর এখন তো শরীরে লোশন দিয়ে শেষ করে দিয়েছে, এখন গোসল করালে আরো বেশি ঠান্ডা লাগবে। কি যে করি তোমাদের নিয়ে। না মানে, আমার তো কোনো দোষ নাই, রাতে তো ঠিক মতো ঘুমাতেই পারিনি। ঘুম হবে কি করে? প্রতিদিন আদর দিলে। এখন যাও, মেয়েকে গোসল করিয়ে আনো, আর তুমিও গোসল করো। বাবা বাইরে যাবে, তাই নাস্তা তৈরি করতে হবে। তুমিও রেডি হও, অফিস আছে। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু ডিম খাবো না, পাউরুটি জেলি খাবো, না হলে বার্গার। যেটা বানাচ্ছি বাম মেয়ে চুপচাপ খেয়ে উঠবে, নাহলে দুজনের খবর আছে বলে দিলাম। আর আমাকে যেন খাবার খেতে ডাকতে না হয়। এই বলে হিয়া চলে গেল। অভি ও মেয়েকে কোলে করে নিয়ে গোসল করিয়ে দিল আর অভি নিজেও গোসল করে নিয়ে রেডি হয়ে নিল অফিসের জন্য। অভি হিয়াকে ডাক দিল। অভির মেয়ে অভির মায়ের কাছে চলে গেল। হিয়া আসতেই অভির দেওয়ালের সাথে চেপে ধরলো আর ঠোঁটের কাছাকাছি গিয়ে বলল, রাতে সবাই ছিল কেন? তখন মেয়ে জেগেছিল বলে কিছু বলিনি। রাতে দেরি করে বাসায় ফিরেছ আর দুপুরে খাওনি, এটার জন্য শাস্তি। এখন তো এগুলো সুদে আসলে নিয়ে নেব, কোনো বাধাই মানব না। কেন? পরের রাতে যে সোফায় এসে আমাকে আদর করলে, সেটার কি হলো? ইস, দোষ কি আমার একার? আপনিও আমার থেকে কম কিসের? হিয়া তখনই অভির ঠোঁটগুলো দখল করে নিল। এভাবে না হয় চলতে থাকুক অভি আর হিয়ার ভালোবাসা।